রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড, দ্রুত কার্যকর চান বাবা। মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময় সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায়, কাঙ্ক্ষিত রায় পেয়েছি। দেখতে চাই ন্যায় বিচার হয়েছে, উচ্চ আদালতেও নিষ্পত্তির আশা। আদালত ন্যায় বিচার করেছে, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। আজকে রামিসা সহ যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার, বাস্তবমুখী প্রযুক্তি নির্ভর ও আধুনিকায়নের কাজ চলছে জানালেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদী শাসন শোষণ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। দেশে লোডশেডিং নেই, সাময়িক বিদ্যুৎ বিভ্রাট থাকতে পারে মন্তব্য বিদ্যুৎ মন্ত্রীর। প্রতিশ্রুতি না রাখায় মন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার। আমাদের বিদ্যুতে ঘাটতি নাই, লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না। সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। মতিঝিলে দিনে দুপুরে মুদ্রা ব্যবসায়ীকে গুলি করে 17 লাখ টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলছে পুলিশ। থামছেই না বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ এর পুশিং চেষ্টা, সতর্ক বিজিবি। যে কোনো অবৈধ প্রবেশ ঠেকাবে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সমস্ত পুরসিনের, অবৈধ পুরসিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। ককরোচ জনতা পার্টির আন্দোলনে বিরোধীদের সমর্থন, দাবি না মানলে ভারত জুড়ে বিক্ষোভ। 23 জুন দিল্লিতে ফের সমাবেশের ঘোষণা। এবং বিসিবির নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। গঠনমূলক সমালোচনার আহ্বান, ক্রিকেটের উন্নতিতে সবসময় কাজ করার প্রত্যয়। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। মাত্র 6 কার্যদিবসে এই মামলার রায় ঘোষণা করেছে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ের পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রামিসার বাবা দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন। দুই পক্ষের আইনজীবীও রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। ঘটনার মাত্র 19 দিনের মাথায় ঘোষিত এই রায় বিচার ব্যবস্থায় অনন্য নজির, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কঠোর নিরাপত্তার মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে আনা হয়। র্যাব পুলিশ সদস্যদের পাশাপাশি আদালত প্রাঙ্গণে ছিল মানুষের ব্যাপক উপস্থিতি। রায় শুনতে আদালতে উপস্থিত ছিলেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা সহ স্বজনরা। বিচারক মাসুর সালেকিন রায় ঘোষণাকালে পর্যবেক্ষণ তুলে ধরেন, জানান আসামের জবানবন্দি, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও চিকিৎসকের প্রতিবেদন অনুযায়ী সোহেল রানা দোষী প্রমাণিত হয়েছেন। সব ধরনের সহযোগিতা করায় তার স্ত্রী স্বপ্না খাতুনও একই অপরাধে অপরাধী। দুইজনকে ফাঁসির পাশাপাশি সোহেল রানাকে 5 লাখ ও স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়। আধা ঘন্টার রায় ঘোষণাকালে সোহেল রানা দোয়া দরুদ পড়ছিলেন, স্বপ্না ছিলেন নির্বাক কিন্তু অশ্রুসিক্ত, আর কান্না করছিলেন রামিসার বাবা। মাননীয় প্রধানমন্ত্রী দেওয়ার সময় সেই সময়ের ভিতরেই আমরা আমাদের রায়, কাঙ্ক্ষিত রায় পেয়েছি। দেখতে চাই রাষ্ট্রপক্ষের আইনজীবী, পাবলিক প্রসিকিউটর এবং তদন্ত কর্মকর্তা রায়ে সন্তোষ প্রকাশ করেন। বলেন এই রায় নজির হয়ে থাকবে। আসামিদের ফাঁসি কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তদন্ত আমরা দ্রুত করেছি সত্যি, কিন্তু সেইখানে টিম ওয়ার্ক ছিল বিশাল, যে কারণে সবকিছু আমরা পুঙ্খানুপুঙ্খানু এবং সঠিক নির্ভুলভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 2 ধারা এবং 30 ধারায় বিবেচনা করে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। বিচারকের অবজারভেশনে উনি বলেছেন সমাজের শিশুদেরকে এই ধরনের ঘটনা থেকে রক্ষা করার জন্য
এবং মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করার জন্য এইটা একটি দৃষ্টান্তমূলক। আসামি পক্ষের আইনজীবী যিনি রাষ্ট্র কর্তৃক নিয়োগপ্রাপ্ত তিনিও রায়ে ন্যায় বিচার হয়েছে বলে মন্তব্য করেন। যেহেতু সে সাক্ষ্য দেয় নাই, তার মানে সে অপরাধী, যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা তা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয় বলেও জানান তিনি। শিশু রামিসার সাথে ঘটা নৃশংসতা কেবল একটি পরিবারের স্বপ্নভঙ্গ নয়, চেনা সমাজের বুকে এক মস্ত বড় ক্ষত। ঘটনার 19 দিনের মাথায় ট্রাইব্যুনালের রায় ঘোষণা দেশের বিচার ব্যবস্থায় এক অনন্য নজির হয়ে থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, সর্বোচ্চ এই সাজা দ্রুত কার্যকর করতে পারলেই সমাজ থেকে এই ধরনের অপরাধ রুখতে এবং শিশু সুরক্ষায় একটি কঠোর বার্তা দেবে। মাসুদ আলামনি, নিউজ 24, ঢাকা। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু হত্যায় 2 আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়েছে সরকার। উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে বলে আশা আইনমন্ত্রীর। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রামিসার ঘটনায় আদালতে ন্যায় বিচার হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় সচিবালয়ে 2 মন্ত্রী এসব কথা বলেছেন। এদিকে শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও রায়ের নথি উচ্চ আদালতে পৌঁছালে দ্রুত শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার 19 দিনের মাথায় মামলার রায় ঘোষিত হয়েছে। রায় ঘোষণার পর সচিবালয়ে প্রতিক্রিয়া জানান আইনমন্ত্রী। বলেন, মাত্র 6 কার্যদিবসে বেদনাদায়ক ঘটনার বিচার সম্ভব হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। 3 মাসের মধ্যে আসামিদের ফাঁসি কার্যকর করা সম্ভব বলে মনে করেন তিনি। এখানে আমরা আদালতের কাছে নিবেদন করব, যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি করার জন্য করব। এটা আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। ফার্স্ট ট্র্যাকে সরকার একা করেননি, আপনাদের মাথায় রাখতে হবে যে মাননীয় প্রধান বিচারপতি যদি 15 জুন পর্যন্ত এই মাননীয় বিচারকদের যে ছুটি ছিল সেই ছুটি বাতিল না করতেন, তাহলে ফাস্ট ট্র্যাক করা সরকারের পক্ষে সম্ভব। স্বরাষ্ট্রমন্ত্রীও সচিবালয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেন, আদালতে যে ন্যায় বিচার হয়েছে তা বহাল রাখার চেষ্টা করবে সরকার। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার যে জনগণের পাশে আছে তা প্রমাণিত হয়েছে। সবকিছু মিলিয়ে এই মামলাটা খুব বেশি কঠিন কিছু ছিল না প্রমাণ করা। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আদালত ন্যায় বিচার করেছে, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। এদিকে শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও রায়ের নথি সুপ্রিম কোর্টে পৌঁছালে দ্রুত শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আমরা দ্রুততম সময়ে রেকর্ড প্রাপ্তির পরে আমরা চেষ্টা করব যে মামলাতে শুনানির ব্যবস্থা করতে। সেক্ষেত্রে হয়তো পেপার বুক করতে হতে পারে, হয়তো মাননীয় প্রধান বিচারপতি বিশেষ ওনার সঙ্গে সাক্ষাৎ করার প্রয়োজন হতে পারে এবং ওনার বিশেষ নির্দেশনার প্রয়োজন হতে পারে। এবং আমরা চেষ্টা করব যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হলে যত দ্রুত সম্ভব আপিলটা নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করব। আলাদা ব্রিফিংয়ে তিনি জানান, রামিসার ঘটনার মতো নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য প্রধান বিচারপতি সুনির্দিষ্ট বেঞ্চ গঠনের কথা বলেছেন। আগামী রোববার থেকে এই বেঞ্চ কার্যকর হবে। নারী এবং শিশু নির্যাতন সংক্রান্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত মামলার কিংবা আপিলের শুনানি দ্রুত নিষ্পত্তি করা দরকার। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। গণতান্ত্রিক বাংলাদেশে আধুনিক, বাস্তবমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে, এমনটি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক আয়োজনে এই কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, বিগত ফ্যাসিবাদী শাসন দেশের শিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী ও কারিগরি শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মমুখী শিক্ষা নেব, বিশ্বজুড়ে কাজ করব, এই প্রতিপাদ্য সামনে রেখে কর্মমুখী ও কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার বিকল্প নেই। দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের
গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। শুধু সনদ নির্ভর শিক্ষা নয়, গড়ে তুলতে হবে দক্ষতা ভিত্তিক, কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা। তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, উচ্চ শিক্ষাকে আরও কার্যকর করতে বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীগণ একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। ফলে শিক্ষা জীবন শেষে তাকে, যা আমরা প্রত্যাশা করি, হয়তো ইনশাল্লাহ তাকে বেকার থাকতে হবে না। এছাড়াও সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন সরকার প্রধান। জানান, দেওয়া হবে সিড ফাইন্ডিং বা ইনোভেশন গ্র্যান্ট, যার মাধ্যমে তৈরি হবে শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা ও নতুন কর্মসংস্থানের সুযোগ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দেশে লোডশেডিং নেই, সাময়িক বিদ্যুৎ বিভ্রাট থাকতে পারে। ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সাম্প্রতিক জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন করেন তিনি। সেখানে জ্বালানি সরবরাহ ব্যবস্থা পূর্ণাঙ্গ অটোমেশন করে ডিজিটাল মনিটরিং চালু করা সহ 12 দফা সুপারিশ করা হয়। সংসদে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার মাধ্যমে সরকারের প্রতিশ্রুতি পূরণ হয়েছে বলে জানান আইনমন্ত্রী। রোববার বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। শুরুতেই সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ সহ 16 জন সাবেক এমপি মন্ত্রীর মৃত্যু ও রামিসা হত্যার ঘটনায় শোক প্রস্তাব প্রকাশ করা হয়। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। পরে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রামিসা হত্যার দ্রুত বিচারের মাধ্যমে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে। রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে ঠাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। এক পর্যায়ে সংসদে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা গ্রামাঞ্চলে লোডশেডিং চরমে পৌঁছেছে বলে জানান। প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এ বিষয়ে অস্বীকার করে বলেন, গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট থাকলেও লোডশেডিং নেই। আমি আগেও বলছি, এখনই বলছি, আমাদের বিদ্যুতে ঘাটতি নাই। যে লোডশেডিং এর ডেফিনেশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়। আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায়, সেটা লোডশেডিং না। রুমিন ফারহানারই এক সম্পূরক প্রশ্নে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ চালুর বিষয়ে সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় মন্ত্রীকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার পরামর্শ দেন স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন 1 তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধহয় পাওয়া যায়নি। তো সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। সাম্প্রতিক জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। জ্বালানি তেলের কৌশলগত মজুদ সম্প্রসারণ করে কমপক্ষে 3 মাসের সক্ষমতা বৃদ্ধি, জ্বালানি সরবরাহ ব্যবস্থা পূর্ণাঙ্গ অটোমেশন করে ডিজিটাল মনিটরিং চালু সহ 12 দফা সুপারিশ করা হয় প্রতিবেদনে। বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করিলাম। সংসদে প্রশ্নোত্তর পর্বে তথ্য প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকারের আমলের গুম, খুন, ভোট চুরি ও গণহত্যার বৈধতা দানকারী সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়। যারা এই গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না, তার বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে শিশু রামিসা হত্যাকাণ্ডের রায় ঘোষণায় আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা অব্যাহত রয়েছে। এক সীমান্তে ব্যর্থ হয়ে অন্য সীমান্তে নতুন করে চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবির কড়া নজরদারি এবং স্থানীয়দের সতর্কতার কারণে ব্যর্থ হচ্ছে এসব পুশিন চেষ্টা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিএসএফের পুশিনের চেষ্টা ঘিরে দেশের বিভিন্ন জেলার সীমান্তে উত্তেজনা বাড়ছেই। রোববার ভোররাতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বেশ কয়েকজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এ সময় পানবাড়ি বিওপির 810 নং মেইন পিলারের কাছে গোলাডাঙ্গা গেট খোলার শব্দ শুনে ঘটনাস্থলে যায় বিজিবি সদস্যরা। বাংলাদেশ বর্ডার গার্ডের উপস্থিতি টের পেয়ে পুশিনের জন্য অপেক্ষমান ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে চলে যায় বিএসএফ। পাটগ্রামের শ্রীরামপুরে এক ব্যক্তিকে পুশিনের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি ও স্থানীয়রা। গেল দুদিন ধরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে 10 জন। তবে অবৈধ অনুপ্রবেশ রোধে তৎপর বিজিবি ও এলাকাবাসী। কি কারণে ওরা বের করে দিছে বা কি কারণে ওরা এদিকে আসছে সেটা তো আমরা বলতে পারবো না। এরা যদি বাংলাদেশের নাগরিক হয় বা বাংলাদেশে তাদেরকে এইরকম আগে গেছে বা এরকম ওদের ওই দেশে কোনো নাগরিকত্ব নাই, তাহলে ঠিক হইতো। এদিকে ঠাকুরগাঁয়ের হরিপুরের মশলাগাঁও সীমান্তে পুশিনের শিকার 11 জনের ভাগ্য এখনো অনিশ্চয়তায়। প্রায় 36 ঘন্টা পেরিয়ে গেলেও 2 দফা পতাকা বৈঠকের পরও কোনো সমাধান মেলেনি। পুশিন ঠেকাতে সিলেট সীমান্তেও নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। জনসচেতনতা বাড়াতে সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিংও করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ রোধে নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় লোকবল ও টহল বৃদ্ধি করেছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কোনো ধরনের অবৈধ পুশিন হতে দেবে না সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, বর্ডারে সব ধরনের পুশিনের ঘটনায় সতর্ক রয়েছে বিজিবি। বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ হচ্ছে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে এসব কথা জানান মন্ত্রী। ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। তবে এই বিষয়গুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন। ককরোচ জনতা পার্টির ডাকে তরুণদের বিক্ষোভে উত্তাল ভারতের রাজনীতি। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন মানবাধিকার কর্মীরা। সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দলও। 23 জুন দিল্লির রামলীলা ময়দানে পরবর্তী সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। ফলে দেশটির শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন দিল্লির ক্ষমতার মসনদকে নাড়িয়ে দেবে নাকি লাখো কণ্ঠের এই প্রতিবাদ মুখ থুবড়ে পড়বে, তা নিয়ে চলছে এখন জোর আলোচনা। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে 2 মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। এদিকে ক্লাব ক্যাটাগরিতে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করলেও সেখানে শাহনিয়াম তানিম, ইসরাফিল খসরু, ইয়াসির ফয়সালরা জয় লাভ করেছেন। আর বিভাগ ক্যাটাগরিতে বরিশাল থেকে মুনতাসির আলমকে হারিয়ে জয় পেয়েছে মিজানুর রহমান। খুলনা বিভাগে জিতেছে শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম। নানা ঘটনা আর আলোচনার মধ্য দিয়ে শেষ হলো বিসিবির নির্বাচন। সেখানে ক্যাটাগরি 2 থেকে কিছুটা নির্বাচনের উত্তেজনা টের পাওয়া যায়। 16 জন নির্বাচনে অংশ নিলেও সেখানে জয় পেয়েছেন ফাহিম সিনা, মাসুদুজ্জামান, আসিফ রাব্বানি, ইয়াসির ফয়সাল, তামিম ইকবাল, মির্জা ইয়াসির আব্বাস, শাহনিয়াম তানিমরা। জনাব তামিম ইকবাল খান সর্বোচ্চ 73 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইসরাফিল খসরু 72 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব সাইদ ইব্রাহিম আহমদ 72 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিভাগ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে খুলনা বিভাগ থেকে শান্তনু ইসলাম সুমিত ও শফিকুল আলম। বরিশাল বিভাগে লড়াই শেষে মুনতাসির আলমকে 5-1 ভোটে হারিয়েছে মিজানুর রহমান। বরিশাল বিভাগে
মোহাম্মদ মিজানুর রহমান সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। খুলনা বিভাগে মোহাম্মদ শফিকুল আলম 10 ভোট, মোহাম্মদ শান্তনু ইসলাম 10 ভোট, মোহাম্মদ আব্দুস সালাম 2 ভোট। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মোহাম্মদ রুহুল আমিন ও সারফরাজ আহমেদ পরিচালক পদে নির্বাচিত হয়েছেন, আর সহসভাপতির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। জনাব ফাহিম সিনহা উনি 66 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব সানিয়ান তানিম নাভিন 66 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে নতুন বোর্ডের আনুষ্ঠানিক সভা। শুভদেবনাথ, নিউজ 24, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল। আর সেই সঙ্গে গত 1.5 বছরে বিসিবির যে সম্মানহানি হয়েছে সেটিও ঠিক করার আশ্বাস দেন তিনি। লাস্ট 1-1.5 বছর 2 বছরে প্রচন্ড পরিমাণ নেগেটিভিটি, অনেক কিছুই বাংলাদেশ ক্রিকেটকে ফেস করতে হয়েছে। আমি মনে প্রাণে আশা করি আজকের ইলেকশনের পর আমরা একটা পজিটিভ ওয়েতে সামনের দিকে আগাতে পারবো। আমরা ভুল করব, ভুল থেকে শিখবো, রাইট কাজ করবো, এটাই আমাদের করা উচিত, আর আমরা তাই করবো। বাট ক্রিকেটের উপরে কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস করা হবে না। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।